পুশিন নৃত্যে কঠোর বিজিবি, পঞ্চগড়ের 10 জনকে ফিরিয়ে নিল বিএসএফ। দিল্লির সীমান্ত সম্মেলন শুরু আজ, কড়া বার্তা দেবে ঢাকা। ভাতা বাড়ানো সহ 6 দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা। হাসপাতালে সেবা না পেয়ে বিপাকে রোগী ও স্বজন। চট্টগ্রামে 4 বছরের শিশু ধর্ষণে অভিযুক্ত মনির হোসেনকে তোলা হয়েছে আদালতে। অভিযোগ গঠনের শুনানি শুরু হচ্ছে কাল। গতরাতে শুধু বাংলাদেশ নয়, ভুটান, ভারত, চীনেও ভূমিকম্প। ফিলিপাইনে 7.8 মাত্রার কম্পনে এশিয়া উপকূলে সুনামি সতর্কতা। ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য। ট্রাম্পের নিষেধ মানেনি নেতানিয়াহু। তেহরানে সরকারের সমর্থনে হাজারো মানুষ। স্বাগত স্টার নিউজের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। পঞ্চগড়ের হাড়িভাঙ্গা ইউনিয়নের বড়বাড়ি প্রধানপাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশিন করা 10 জনকে দীর্ঘ 70 ঘণ্টা পর ফেরত নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সোমবার দিবাগত রাত 2:30টায় ফেরত নিয়ে গেছে 93 ব্যাটালিয়নের টিয়াপাড়া ক্যাম্পের সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী 56 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সিরাজুল ইসলাম। স্থানীয়রা বলছেন, রাতের আধারে সীমান্তের বাতি বন্ধ করে তাদের নিয়ে যায় বিএসএফ। তবে সকালে সীমান্ত এলাকায় পরিস্থিতি স্বাভাবিক দেখা গেলেও বাড়তি সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে বিজিবি সদস্যদের। তবে একটা জিনিস খুব ভালো লাগছে আমার, এ বিষয়ে বিস্তারিত জানাতে জয়পুরহাট সীমান্ত এলাকা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মামুন। আমরা সরাসরি যাচ্ছি মামুনের কাছে। মামুন, আমাদেরকে জানাবেন জয়পুরহাট সীমান্তের চিত্র কেমন দেখছেন এবং বিজিবি সদস্যদের তৎপরতা কেমন দেখছেন, আপনি বিস্তারিত জানাবেন। আপনাকে ধন্যবাদ ইমা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি জয়পুরহাট পাঁচবিবি সীমান্তের লকমার জমিদার বাড়ি যে সীমান্ত রয়েছে সেখানে রয়েছে। আমরা জয়পুরহাটের পুশিনের খবর কিন্তু এখন পর্যন্ত পাইনি, তবে অন্যান্য জেলায় যে এরকম পুশিনের ঘটনা ঘটছে সেটি কিন্তু জয়পুরহাটে এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। আমরা গত কয়েকদিন ধরেই সীমান্ত এই এলাকায় রয়েছে, সীমান্তের মানুষের সাথে কথা বলছি, বিজিবির সাথে কথা বলেছি। বিজিবির টহল অব্যাহত রয়েছে, বিজিবি সবসময় সতর্ক অবস্থানে রয়েছে। জয়পুরহাটের 20 বিজিবি এবং 14 বিজিবির আয়োজনে অধীনে কিন্তু এই জয়পুরহাটের যে সীমানা সেটি দেখভাল করা হয়। এবং আমি এখানকার বিজিবির যিনি সিও রয়েছে তার সাথে কথা বলেছি। তিনি যেটি বলছেন যে বিএসএফ যেন কোনোভাবেই পুশিন করতে না পারে সেই সেই নিরাপত্তার জন্য এবং সেই লক্ষ্যে কিন্তু বিজিবি সবসময় সতর্ক অবস্থানে রয়েছে, তাদের টহল অব্যাহত রেখেছে। সেই সাথে এখানকার যারা স্থানীয়রা রয়েছেন, বর্ডারের যারা জনসাধারণ রয়েছেন, তারাও কিন্তু টহল দিচ্ছেন, সতর্ক অবস্থানে রয়েছেন। এবং গতকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে আনসার ভিডিপি যারা রয়েছে তারাও কিন্তু এই বিজিবির সাথে টহল দিচ্ছেন এবং এই সীমান্ত এলাকায় তারা সতর্ক করছেন, যারা বসবাস করে তাদেরকে সতর্ক করছেন যেন শূন্য রেখার কাছাকাছি না যায়। সেই সাথে যারা অপরিচিত লোকজন থাকবে কিংবা ওই পাশ থেকে কেউ আসবে তাদেরকে যেন কোনোভাবেই এই পাশে না আসতে দেয়, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা সচেতন করছেন। আর মাইকিং করছেন সব সময় তারা, এখানকার যারা বিজিবি সদস্যরা রয়েছেন তারা মাইকিং করছেন, সচেতন করে দিচ্ছেন। এবং সেই সাথে আমরা দেখেছি যে এই জয়পুরহাটের সীমান্তে কিন্তু এখন পর্যন্ত পুশিনের ঘটনা ঘটেনি, তবে কিছুদিন আগে যে কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে একটি ঘটনা ঘটেছিল। তবে সব মিলিয়ে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এই 20 বিজিবির অধীনে গত দুদিন আগেও কিন্তু সীমান্ত এলাকায় পুশিনের চেষ্টা করা হয়েছিল, হিলি যে ঘাসুরিয়া এলাকায়, সেটি কিন্তু করতে পারেনি বিজিবির তৎপরতার কারণে। সব মিলিয়ে এখন পর্যন্ত জয়পুরহাট যে সীমান্ত সেই সীমান্তে কিন্তু স্বাভাবিক রয়েছে, শান্ত রয়েছে। ইমা, এই ছিল এখনকার মতো জয়পুরহাট সীমান্তের সর্বশেষ খবর। মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভারতের দিল্লিতে আজ শুরু হচ্ছে বিজিবি এবং বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ের 4 দিনের সীমান্ত সম্মেলন। তাতে পুশিন ইস্যুতে কঠোর বার্তা দেবে ঢাকা। বিএনপি সরকারের আমলে এটিই প্রথম সীমান্ত সম্মেলন। এবার বিজিবির মূল এজেন্ডায় থাকছে সীমান্ত হত্যা বন্ধ এবং বিএসএফ এর পুশিন চেষ্টার প্রসঙ্গ। এ ব্যাপারে সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট তথ্য তুলে ধরে কড়া বার্তা দেওয়া হবে বলেও জানা গেছে। পাশাপাশি বিএসএফ এর আন্তর্জাতিক সীমান্ত আইন এবং মানবাধিকার লঙ্ঘন বিষয়ও তোলা হবে আলোচনায়। সম্প্রতি বাংলাদেশ ভারত সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে পুশিন ইস্যুতে। কয়েক সপ্তাহ ধরে দেশের উত্তর, উত্তর পশ্চিম এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের নানা সীমান্ত দিয়ে নারী, শিশু সহ বহু মানুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে। সীমান্তে পুশিন প্রসঙ্গে আমাদের বিস্তারিত জানাতে পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রায়হান। রায়হান, আমাদেরকে জানাবেন যে গতকাল পুশিনের জন্য যাদের সীমান্তে আনা হয়েছিল তাদের সবশেষ কি অবস্থান এবং বিজিবির তৎপরতা আপনি কেমন দেখছেন? জি, গত শুক্রবার ভোর রাতে কিন্তু যাদেরকে পঞ্চগড়ের প্রধান পাড়া বরাবরই সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কাঁটাতারের বড়া পার করে বাংলাদেশ অংশে ঠেলে পাঠানোর চেষ্টা করে, সেই সময় কিন্তু স্থানীয়রা এবং বিজিবি সদস্য তাদের প্রতিহত করে ভারতীয় অংশে শূন্য রেখায় তাদেরকে ঠেলে পাঠিয়ে দেয়। তখন থেকে কিন্তু দীর্ঘ প্রায় ৭০টি ঘন্টা ধরে তারা সেখানে অবস্থা করছিলেন। তবে আমরা যদি একটু জানিয়ে রাখি যে গত রাত ২টা থেকে ২:৩০ নাগাদ কিন্তু হঠাৎ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তারা সীমান্তের আলো বন্ধ করে দেয় এবং তাদেরকে প্রথম দফায় ভারতীয় অংশে নিয়ে যায়, পরবর্তীতে আবার ফিরিয়ে নেয়, তারপরে আবারও ভারতীয় লাইট বন্ধ করে কিন্তু তাদেরকে ভারতীয় অংশে নিয়ে যায়, যেটি আমাদেরকে আজ সকাল ৭টায় নিশ্চিত করেছেন নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সিরাজুল ইসলাম। তো এই মুহূর্তে কিন্তু ভারত যেই ১০ জন পুষিয়া ব্যক্তিদেরকে নিয়ে গেলেও এখনো সীমান্ত পরিস্থিতি কিন্তু বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। পরিস্থিতি আগের তুলনায় কিছুটা স্বাভাবিক হলেও এখনো সীমান্ত এলাকায় স্থানীয় মানুষজন সহ বিজিবির টহল কিন্তু এখনো জোরদার রয়েছে। বিজিবি তাদের সতর্ক অবস্থানে রয়েছে। তারা বলছেন যে যে কোনো মুহূর্তে পুশিন সহ অবৈধ যে কোনো কার্যক্রম সেক্ষেত্রে বিজিবি তৎপর, সেই সাথে কিন্তু স্থানীয় মানুষজন বিজিবিকে সহায়তা করার জন্য প্রস্তুত রয়েছে। তো দীর্ঘ সময় ধরে কিন্তু এই মানুষজন এখানে পুষিয়ে মানুষজনের মানবেতর কষ্ট জীবনযাপন করতে আমরা দেখেছিলাম। তারা দীর্ঘ সময় ধরে এখানে অবস্থান করছিলেন এবং ৪ জনের কিন্তু একজনের পরিচয় পাওয়া গেছে যার নাম শামসুল আলম। তার পরিবারের ৪ জনের ভারতীয় আধার কার্ড, রেশন কার্ড সহ বিস্তারিত তথ্য কিন্তু পাওয়া যায়। তো এখন যেহেতু সে ৪ জনকে ভারতে ১০ জনকে ভারতে ফেরত নেওয়া হয়েছে, তো আপাতত বলা যায় যে স্বাভাবিকভাবেই বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। এই ছিল আমার কাছ থেকে পঞ্চগড়ের সীমান্ত পরিস্থিতি নিয়ে সর্বশেষ খবর। রায়হান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বছর জুড়েই নানা কারণে আলোচনায় থাকে সীমান্ত এলাকা। কখনো সীমান্ত হত্যা, কখনো কৃষকের উপর বিএসএফ এর হয়রানির অভিযোগ। কাঁটাতারের পাশের মানুষের জীবন যেন প্রতিদিনই অনিশ্চয়তা আর শঙ্কায় ভরা। তবে পুশিন ইস্যুতে নতুন করে আবারও আলোচনায় সীমান্ত এলাকা। বিস্তারিত জানাচ্ছেন নওগাঁ থেকে তৌহিদ ইসলাম। কাঁটাতারের বেড়া, এপারে বাংলাদেশ, ওপারে ভারত। মাঝে মাঝেই উত্তপ্ত হয়ে ওঠে দুদেশের দীর্ঘ সীমান্তের কোনো না কোনো এলাকা। অনেক দিন ধরেই এই অস্থিরতা সীমান্তে। সম্প্রতি পুশইনকে কেন্দ্র করে আবারও বাড়ছে উত্তেজনা। গেল ৫ জুন নওগাঁর কলমুডাঙ্গা সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। যদিও বিজিবির বাধায় তাদের ফেরত নিতে বাধ্য হয়। কে আর ওই দিক দিয়ে যাচ্ছে, কে এদিক দিয়ে যাচ্ছে, কে এদিক দিয়ে যাচ্ছে, সবাই বাছে বাছে করে নিয়ে যাচ্ছে। আমরা সবাই স্যালেন্ডার করেছি। রাতের বেলায় এদিকে কোন বর্ডার দিয়ে দিয়েছে সেটা বলতে পারবো না, অন্ধকার ছিল। আমরা আন্দাজে চলে এসেছি, আমাদের নামিয়ে দিয়ে বললো যে ফাঁকা মাঠ আছে, সোজা চলে যাবে। এ নিয়ে দুশ্চিন্তা বাড়ছে সীমান্ত এলাকার মানুষের মাঝে। তারা বলছেন কৃষিকাজ আর পশুপালন করতে গিয়ে সবসময় বিএসএফ এর হয়রানির শিকার হন তারা। 37 নম্বর পিলারের গোড়া থেকে আপনার জমি আমাদের, তো এই যখন চাষ করি তখন ওই বিএসএফেরা আমাকে ধাওয়া দেয়। আমাদের এলাকার যখন এই যে লোকজন ওদিকে যায় তখন ওরা মনে করেন দাবি করে মারধর করে। 98 কিংবা 2000 হবে এরকম সালের দিকে আমার চাচা সহ 3 জন ইন্ডিয়ার ধারে বাংলাদেশের জমিতে গম কাটতেছিল। সে সময় ইন্ডিয়ার বিএসএফ এসে আমার চাচাকে 3টা বাড়ি ধাওয়া করে
দৌড়ে নিয়ে যেয়ে তারপর গুলি করে মেরে ফেলে। আন্তর্জাতিক আইন না মেনে পুশ ইনের মতো ঘটনা অপরাধ বলছেন আইনজীবীরা। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে, মানবতা লঙ্ঘন করে এভাবে বিভিন্ন বয়সী মানুষকে জোর করে বাংলাদেশে পাঠানো, এটা কোনোভাবেই আইনসঙ্গত নয়। জনবল বৃদ্ধি করা হয়েছে এবং টহলও বৃদ্ধি করা হয়েছে এবং টহল যোদ্ধার এবং যাতে কোনো অনুপ্রবেশ না হয় সে ঠেকানোর জন্য আমরা সর্বাধিক প্রচেষ্টায় আছি। পুশিন ঠেকাতে বিজিবিকে সহযোগিতা করছে সীমান্ত এলাকার বাসিন্দারা, আর সচেতনতা বাড়াতে প্রচারণা চালাচ্ছে বিজিবি। তৌহিদ ইসলাম, স্টার নিউজ, নওগাঁ। ভাতা বাড়ানো সহ 6 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতিতে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। দাবি আদায়ে সকাল থেকে বিক্ষোভ, মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। বন্ধ রেখেছেন চিকিৎসা সেবা। এতে বিপাকে পড়েছেন রোগী এবং স্বজনরা। স্বাস্থ্যকর্মী সুরক্ষা আইন, মাসিক ভাতা 30,000 টাকা নির্ধারণ, স্বাস্থ্য ক্যাডারে প্রবেশের বয়সসীমা 30 বছর নির্ধারণ সহ 6 দফা দাবি করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। ডাক্তার সে এমবিবিএস কমপ্লিট করছে, এখন সে ইন্টার্নিতে প্রবেশ করছে। এই সময়টা খুবই তার আর্থিক একটা অচল অবস্থা চলে। এই অবস্থায় 20,000 টাকায় কিভাবে চলতে পারে, এটা আমাদের জাতির কাছে প্রশ্ন এবং আমাদের নীতি নির্ধারকদের কাছে প্রশ্ন। আন্দোলন দীর্ঘ, আমরা আমাদের কর্তৃপক্ষের কাছে অবশ্যই সবিনয় অনুরোধ করব যাতে ওনারা অবিলম্বে আমাদের দাবিগুলো মেনে নেয়। এবং দ্বিতীয় কথা হলো, আমাদের 11 সদস্য বিশিষ্ট একটা প্রতিনিধি টিম আজকে মন্ত্রণালয়ে কথাবার্তা বলবেন। ওখানে ঢাকা মেডিকেল সহ প্রত্যেকটা বিভাগীয় মেডিকেলের একজন করে ইন্টার্ন প্রতিনিধি ওখানে গেছেন। 6 দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মীরা। সিলেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন ইয়াহিয়া মারুফ এবং রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন জিয়াউল গনি সেলিম। শুরুতেই যাচ্ছি সিলেটে মারুফের কাছে। মারুফ, আমাদেরকে জানাবেন যে সিলেট মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা কি বলছেন এখন, এবং যারা ইতোমধ্যেই হাসপাতালে ভর্তি রয়েছেন তাদের চিকিৎসায় কোনো ব্যাঘাত ঘটছে কিনা, বিস্তারিত জানাবেন। ইমা, আসলে ইন্টার্ন চিকিৎসকরা তো গতকাল থেকেই এই কর্মসূচি চালিয়ে আসছেন। তারা বলছেন যে তারা আসলে এই ধরনের কর্মসূচিতে যেতে চান না। সরকার যদি তাদের এই বিষয়গুলো নিয়ে বিবেচনা করে এবং সঠিক সিদ্ধান্তে উপনীত হয় এবং তাদেরকে আশ্বস্ত করে যে সরকারের দায়িত্বশীল জায়গা থেকে তাদেরকে আশ্বস্ত করা হয় যে তাদের দাবিগুলো মেনে নেওয়া হবে। তাদের দাবিগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুই একটা বিষয় তারা বলছেন সেটি হচ্ছে যে এফসিপিএস প্রশিক্ষণের যে বিষয়টা, সেটি বিপিএসপি যে সিদ্ধান্তটা দিয়েছে সম্প্রতি একটি প্রজ্ঞাপনের মাধ্যমে, সেই প্রজ্ঞাপনটি বাতিল করে আগের নিয়মে ফিরে যাওয়ার জন্য এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 2 বছর যে থাকার যে একটা সিদ্ধান্ত আসছে, সেই সিদ্ধান্তটাও তারা আসলে মেনে নিতে পারছে না। কারণ উপজেলা হাসপাতালে এফসিপিএস ট্রেনিং করার জন্য যে একজন অধ্যাপকের প্রয়োজন হয়, একজন ট্রেনির, সেই পদ অধ্যাপকের পদটি নেই। এছাড়াও বিসিএস এর যে বয়স, স্বাস্থ্য বিসিএস এর, সেটাকে 34 বছরে উন্নতি করার যে দাবি, এই দাবিগুলো হচ্ছে তাদের মূল দাবিগুলোর মধ্যে অন্যতম। এবং স্বাস্থ্য নিরাপত্তা আইন, যেটা চিকিৎসকদের এবং স্বাস্থ্য সংশ্লিষ্ট যাদের তাদের নিরাপত্তা একটি আইন করারও দাবি রয়েছে তাদের। এই দাবিগুলো যদি মেনে নেওয়া হয় এবং তার মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়, তাহলে তারা হয়তো আন্দোলন থেকে সরে আসবেন। আপনি দ্বিতীয় যে প্রশ্নটি করেছিলেন যে রোগীদের ভোগান্তির বিষয়টি, আসলে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের যে হাসপাতাল কর্তৃপক্ষ যারা রয়েছেন, আমরা তাদের সঙ্গে কথা বলেছি এবং রোগী যারা আসছেন তাদের সঙ্গে কথা বলেছি। রোগীরা আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত আসলে ওই ধরনের প্রভাব পড়েনি চিকিৎসা ক্ষেত্রে, কিন্তু যেহেতু এই বড় একটা অংশ চিকিৎসকরা এই সেবাতে নাই, সেবা ছেড়ে কর্মবিরতি পালন করছেন, সেই জন্য কিছুটা ভোগান্তি হচ্ছে চিকিৎসা নিতে আসা রোগীদের। কিন্তু তারা চান যে দ্রুত তাদের এই যারা কর্মবিরতি পালন করছেন তারা চান যে দ্রুত তাদের বিষয়ে কোনো ধরনের আশ্বাস এবং প্রতিশ্রুতি আসলেই তারা সেবায় নিয়োজিত হতে চান। এছাড়াও আজকে কিন্তু সারা দেশের সবগুলো মেডিকেল কলেজ থেকেই ঢাকায় তাদের প্রতিনিধিরা
গিয়েছেন এবং এই মুহূর্তে অবস্থান করছেন। এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সারা দেশের ইন্টার্ন চিকিৎসক এবং মিড লেভেলের চিকিৎসকদের একটা মিটিং হওয়ার কথা রয়েছে এবং বিকেল 3টা নাগাদ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং স্বাস্থ্য সচিবের সাথে তাদের প্রতিনিধিদের সারা দেশ থেকে ঢাকায় যাই প্রতিনিধিরা গিয়েছেন তাদের সঙ্গে একটা মিটিং হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকে হয়তো এই আন্দোলনের বিষয়টি নির্ধারণ হবে যে কি আসতেছে। আমরা আসলে এখানে একজনের সাথে কথা বলি যে ভাই আপনাদের এই কর্মসূচির আপডেট কি? আচ্ছা, আজকে আমাদের কর্মসূচির আপডেট হলো আমরা সারা বাংলাদেশে এখন ইন্টার্ন কর্মবিরতি চলছে, গতকালও ছিল আমাদের, এবং আজকে আমাদের আপডেট হচ্ছে আমাদের সারা বাংলাদেশ থেকে ইন্টার্ন প্রতিনিধি তারা হলো ঢাকায় গেছেন ডিজি হেলথ এবং হচ্ছে স্বাস্থ্য সচিবের সাথে আমাদের আজকে একটা মিটিং আছে। তো মিটিং নিয়ে আমরা আশাবাদী, মিটিং এর কি আমাদের ওনারা কি ঘোষণা দেন সেটার উপর আমাদের পরবর্তী কার্যক্রম হলো নির্ভর করছে। আর এখন এই মুহূর্তে আমাদের সাথে আমাদের ওসমানী মেডিকেলের যারা মিড লেভেল অর্থাৎ যারা অনগোয়িং ট্রেনিং আছেন তারাও আমাদের সাথে জয়েন করেছেন কর্মবিরতিতে। ধন্যবাদ আপনাকে। ইমা আসলে শুনছিলেন যে আসলে তারা একটা সরকারের একটা আশ্বাস এবং প্রতিশ্রুতির অপেক্ষায় আছেন এবং এখানে কিন্তু মেডিকেল কলেজের যে স্টুডেন্ট যারা রয়েছেন তারাও যোগ দিয়েছেন এবং মিড লেভেলের চিকিৎসকরাও যোগ দিয়েছেন এবং বলতে গেলে হাসপাতালের বড় একটা অংশ কিন্তু কর্মবিরতিতে চলে যাচ্ছেন। যদি সরকার দ্রুত পদক্ষেপ না হয় তাহলে এটা বড় ধরনের একটি ভোগান্তির কারণ হতে পারে, বিশেষ করে চিকিৎসা সেবা প্রার্থী সাধারণ মানুষদের জন্য। এই ছিল আমার কাছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। মারুফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা সরাসরি যুক্ত হচ্ছি আমাদের আরেক সহকর্মীর সঙ্গে রাজশাহীতে। সেলিম আমাদেরকে জানাবেন যে রাজশাহী মেডিকেলের চিত্র কেমন দেখছেন আপনি? জরুরি বিভাগে যারা এসেছেন চিকিৎসা সেবা নিতে তাদেরকে কি চিকিৎসা সেবা দিচ্ছেন কিনা ইন্টার্ন চিকিৎসকরা বা অন্যান্য যারা দায়িত্বরত রয়েছেন? বিস্তারিত জানাবেন। ইমা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের অভ্যর্থনার সামনে। এখানে পেছনে হয়তো দেখছেন যে আমার পেছনে অসংখ্য রোগী প্রতিনিয়ত আসছে, প্রতি মুহূর্তে রোগী আসছে এবং রোগী ভর্তি আছে। এই হাসপাতালের স্বীকৃত শয্যা রয়েছে প্রায় ১,৫০০ মতো, কিন্তু এর বাইরে প্রতিদিনই ৩ থেকে ৩,৫০০ রোগী ভর্তি থাকে। তবে শুধু রাজশাহী নয়, রাজশাহী বিভাগ ছাড়াও খুলনা বিভাগ এবং রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে বিপুল সংখ্যক রোগীর যে চাপ, সেটি এই চাপ এমনি সময়ে সামলাতে কিন্তু হিমশিম খেতে হয় এখানে চিকিৎসকদের, এবং চিকিৎসা ব্যবস্থা নিয়ে তাদের বেশ বেগ পেতে হয়। এই এমন একটা পরিস্থিতিতে ইন্টার্ন চিকিৎসকরা, যে 272 জন ইন্টার্ন চিকিৎসক দায়িত্ব পালন করেন বিভিন্ন ওয়ার্ডে, 30টি ওয়ার্ডে, তারা গতকাল থেকে আসলে কাজের নিয়ে কর্মবিরতি পালন করছেন, তারা আন্দোলন করছেন। এই অবস্থায় নিঃসন্দেহে ভোগান্তি বেড়েছে রোগীদের। তবে বিশেষ করে যারা দূর দূরান্ত থেকে রোগী আসছেন, বিশেষ করে যারা ভাঙা রোগী আসছেন, হাত পা ভাঙা বা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ভাঙা, অ্যাক্সিডেন্টের রোগী বা কাটাছড়া, এই ধরনের যারা রোগী আছেন তারা জরুরি সেবা ছাড়া, অর্থাৎ জরুরি একেবারে অপারেশন করতে হবে এখন এরকম রোগী ছাড়া এই সাধারণ রোগীরা তেমন চিকিৎসা পাচ্ছেন না বা চিকিৎসা পেতে দেরি হচ্ছে। এই কারণে আসলে ভোগান্তি কিন্তু চরমে। আমরা দেখেছি স্বাভাবিকভাবে ওয়ার্ড ছাড়াও রোগী আসলে হাসপাতালের বারান্দায়, দুপাশের বারান্দা জুড়ে রোগী আছে। আমরা কিছুক্ষণ আগে ভিতরে গিয়েছিলাম, সেই দৃশ্যটি আমরা দেখেছি। তবে এই হাসপাতালের মুখপাত্র ডাক্তার শঙ্করকে বিশ্বাস তিনি জানিয়েছেন যে এই পরিস্থিতিতে আসলে বিকল্প ব্যবস্থায়, অর্থাৎ মিড লেভেলের যারা ডক্টর আছেন এবং সিনিয়র ডক্টর আছেন তাদের সমন্বয়ে গঠিত টিম প্রত্যেকটি ওয়ার্ডে দায়িত্ব পালন করছেন এবং চিকিৎসা সেবা যাতে, জরুরি চিকিৎসা যাতে ব্যাহত না হয় সেজন্য তারা সে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং সে কাজগুলো করছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এরই মধ্যে বেলা 11টার দিকে ইন্টার্ন চিকিৎসকরা তারা একটি মানববন্ধন করেছেন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের অফিস কক্ষের সামনে। এরপর তারা বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে স্মারকলিপি দিয়েছেন। তারা জানিয়েছেন যে ঢাকায় একটি তাদের বৈঠক শুরু হবে, আজকে বৈঠকের কথা রয়েছে। সেই বৈঠকের সিদ্ধান্তের পর আসলে তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন যে তারা আন্দোলন থাকবেন নাকি প্রত্যাহার করবেন। তো ইমা, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সর্বশেষ তথ্য ছিল আমার কাছে এই। সেলিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে আলোচনা করে সমাধান করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে নিজ মন্ত্রণালয়ে ডেঙ্গু রোগীদের চিকিৎসার সুবিধার্থে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ কর্তৃক অনুদান হিসেবে 1 লাখ ইন্ট্রাভেনাস ফ্লুইড আইভি স্যালাইন হস্তান্তর অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। মন্ত্রী আরও জানিয়েছেন, ডেঙ্গু মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে সরকার। পাশাপাশি 8 দিন হাসপাতালে নবজাতক মৃত্যু ইস্যুতেও কথা বলেন তিনি। জানিয়েছেন, কারণ দর্শাও নোটিশের জবাব দিতে হাসপাতাল কর্তৃপক্ষ যেহেতু সময় চেয়েছে তাই তাদের সময় দেওয়া হয়েছে।
আমাদের কিছু ধারাবাহিকতা আইন মেনে কাজ করতে হবে। তারা সময় চেয়েছে, কোর্টও সময় দেয় অনেক সময় না, কাজে আমরা সময়টা না দিলে দে উইল গেট এ বেনিফিট ইন দ্য কোর্ট, কাজে আমরা 2 দিন সময় দিয়েছি। কাজে আমরা আমাদের আইনানুগভাবে আমরা অলওয়েজ আমাদের অন দ্য বেসিস অফ দ্য অ্যাডভাইস ফ্রম আওয়ার লয়ার, আমাদের অনেক উঁচু মানের লয়ারদের সাথে আলাপ করে আমরা অত্যন্ত সুস্থিরে টু ডু সামথিং ইফেক্টিভ আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। মুক্তাদির ভাই উনি এগিয়ে আসলেন, 500 ভাইল রাতের অন্ধকারে আমাদের মহাখালী কেন্দ্রে পাঠিয়ে দিয়েছেন। তার পরবর্তীতে চেইন ওয়াইজ এভরিডে উনি আমাদেরকে অ্যান্টি রেবিস ভ্যাকসিনটা দিয়ে গেছেন, যে কারণে আজকে পর্যন্ত আমাদের কোনো অভাব নেই ইনশাল্লাহ অ্যান্টি রেবিসের ব্যাপারে। চট্টগ্রামের বাকলিয়ায় 4 বছরের শিশু ধর্ষণের ঘটনায় অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। চার্জ গঠনের শুনানি হচ্ছে কাল। এর আগে বেলা 11টার দিকে চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে তোলা হয় অভিযুক্ত মনির হোসেনকে। সকালে কড়া নিরাপত্তায় তাকে সেখানে আনা হয়। পরে আসামির উপস্থিতিতে অভিযোগপত্র আমলে নেন আদালত। 21 মে বাকলিয়ার চেয়ারম্যান ঘাটা এলাকায় ওই শিশুটিকে ধর্ষণের অভিযোগ ওঠে। সেদিন বিকেলেই অভিযুক্ত মনিরকে আটক করে পুলিশ। 22 মে শিশুটির বাবা বাদী হয়ে তাকে আসামি করে থানায় মামলা করেন। পুলিশ অতি স্বল্প সময়ে তদন্ত শেষ করে গত 4 জুন মামলাটি তদন্ত রিপোর্ট প্রদান করেছেন এবং গতকাল মামলাটি বিজ্ঞ আদালত ম্যাজিস্ট্রেট আদালত থেকে বদলি হয়ে আমাদের বিজ্ঞ আদালতে এসেছে, ট্রাইব্যুনালে এসেছে। এই ট্রাইব্যুনাল আজকে এই মামলাটি অভিযোগ আমলের জন্য ছিল। বিজ্ঞ আদালত পুলিশ প্রতিবেদনে সন্তুষ্ট হয়ে 9-1 ধারায় এই মামলাটি অভিযোগটি আমলে গ্রহণ করেছেন এবং আগামীকাল 4 শুনানির জন্য দিন ধার্য করেছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সৈয়দ তাম্মিম মাহমুদ। তাম্মিম, আমাদেরকে জানাবেন যে এই যে অভিযোগপত্র আমলে নেওয়া, এই প্রসঙ্গে আইনজীবীরা কি বলছেন এবং এই ঘটনা সম্পর্কে বিস্তারিত যা তথ্য আছে আমাদেরকে জানাবেন। গত 21 মে যখন এই ঘটনাটি ঘটে এবং তার প্রেক্ষিতে কিন্তু 22 মে একটি মামলা দায়ের করে তার অভিযুক্ত যিনি আছেন তার পিতা, এবং অভিযুক্ত যে আসামি আছে তাকে আজ সকালে এখানে আদালতে হাজির করা হয় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীর উপস্থিতিতে তার যে পুলিশের যে প্রতিবেদন, সেই প্রতিবেদন কিন্তু আজকে আমলে নিয়ে আগামীকাল চার্জ গঠনের সিদ্ধান্ত ধার্য করা হয়েছে। এবং আমরা কথা বলছিলাম আদালতে যে বাদীপক্ষে মানে রাষ্ট্রপক্ষ থেকে নিয়োগকৃত যে আইনজীবী তার সাথে কথা বলছেন, তিনি বলছেন 9-1 ধারায় যে ধর্ষণের যে অভিযোগ, সেই অভিযোগটি আমলে নিয়ে মামলা গ্রহণ করা হয়েছে এবং মামলা গ্রহণের পরপরই কিন্তু আসামির পক্ষ থেকেও তাকে জানতে চাওয়া হয়েছে তার পক্ষ থেকে কোনো ধরনের কোনো আইনজীবী নিয়োগ করা হবে কিনা, এবং তিনি যেটি জানিয়েছেন আইনজীবী তার পক্ষ থেকে কোনো নিয়োগ করা হবে না। সেই ক্ষেত্রে আসামির পক্ষে রাষ্ট্র থেকে একজন আইনজীবী নিয়োগ করা হয়েছেন, যিনি কাল তার পক্ষে আসামির পক্ষে লড়বেন। তবে আমাদের যেটি জানিয়েছে রাষ্ট্রপক্ষের আইনজীবী, এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা, সহিংসতা এবং ধর্ষণের ঘটনা কিন্তু সমাজে বেড়েই চলেছে এবং রামিসার যে ঘটনা, সেই ঘটনার যে দ্রুততম সময়ের মধ্যে যে শাস্তির বিচার করা হয়েছে এবং শাস্তির বিচার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে, সেটির মতো এই বিচার প্রক্রিয়া যেন দ্রুততম সময়ে সম্পন্ন করা যায় সেই জন্য তারা কাজ করবে। এবং পুলিশও বলছেন যে এখানে যে ধরনের আলামত সংগ্রহ করা প্রয়োজন, ডিএনএ টেস্ট সহ অন্যান্য সকল প্রক্রিয়া কিন্তু সম্পন্ন করা হয়েছে এবং সম্পূর্ণ প্রক্রিয়া করে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেই কিন্তু তাদের প্রতিবেদন উল্লেখ করা হয়েছে এবং প্রতিবেদন দাখিল করা হয়েছে। মাত্র 5 কর্মদিবসের মধ্যে কিন্তু এই প্রতিবেদন দাখিল করা হয়, যদিও মাঝে ঈদের বন্ধ ছিল, সেই বন্ধে যেহেতু কার্যদিবস হিসেবে ধরা হয় না, সেই জন্য 5 কার্যদিবসে কিন্তু এটি দাখিল করা হয় এবং আদালতও সেই প্রতিবেদনটি পুরোপুরি পড়ে এবং সন্তুষ্ট হয়ে কিন্তু তাদের আগামীকাল চার্জ গঠনের শুনানি দিন ধার্য করেছেন। তবে সেই সাথে যাতে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা সামনে না হয় এবং সমাজে কমে আসে, সেই জন্য দৃষ্টান্তমূলক শাস্তি যাতে নিশ্চিত করা যায়, সেই জন্য তারা কাজ করবেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। তবে আমরা কথা বলছিলাম যে আসামির পক্ষে যদি কোনো উকিল থাকে, সেই ক্ষেত্রে তার জন্য আইনের যে বিধিবিধান আছে সেই মোতাবেক কাজ করা হবে। এই ছিল আমার কাছে চট্টগ্রাম আদালত থেকে সবশেষ সংবাদ। তাম্মিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সরকারে বিলীন হচ্ছে কি দল বিএনপি? প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রকাশ্য নির্দেশনা ছিল দল এবং সরকার থাকবে আলাদা, কিন্তু দলটির বিগত 3.5 মাসের কর্মসূচিতে এর কোনো প্রভাব প্রতিফলিত হয়নি।
বিশেষজ্ঞরা বলছেন দলের রাজনৈতিক কর্মসূচি কমে গেলে দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব পড়তে পারে জনসমর্থনে। বিস্তারিত জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। আমরা বলি বর্তমান সরকার বিএনপি সরকার, অর্থাৎ সরকার ঠিকই আছে কিন্তু বিএনপি সরকার। সেজন্য বিএনপি যদি সহযোগিতা না করে অনেক ক্ষেত্রেই সরকার সফল হতে পারবে না। গত ৯ মেয়ের বক্তব্য। দর্শক সারিতে ছিলেন বিএনপির কেন্দ্র থেকে তৃণমূল সর্বস্তরের নেতৃবৃন্দ। এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ। প্রধানমন্ত্রী সেই বক্তব্যের বাইরে আরও কিছু কড়া নির্দেশনা দিয়েছিলেন নেতাকর্মীদের। সেই ক্লোজ ডোর বৈঠকে প্রধানমন্ত্রী দল ও সরকারকে আলাদা রাখার অবস্থান স্পষ্ট করেন, কিন্তু দল হিসাবে বিএনপির কার্যক্রমে এর প্রতিফলন দেখা যায়নি গত ৩ মাসে। রাইট আছে, তারা ওয়ার্কআউট করতে পারেন। বিশেষ করে সংসদের প্রথম অধিবেশনে সংস্কার ইস্যুতে তৈরি হওয়া বিতর্ক নিয়ে সরকারের স্পষ্ট ব্যাখ্যা থাকলেও দল হিসেবে বিএনপির যথেষ্ট কর্মসূচি ছিল না। এছাড়াও জ্বালানি, হাম কিংবা শিশু ধর্ষণের মতো বিষয়ে সরকারের কার্যক্রম দৃশ্যমান হলেও অঙ্গ সংগঠনের তৎপরতা ছিল শূন্যের কাছাকাছি। তাদের এই অবস্থান কিছু ক্ষেত্রে সরকারকে নিয়ে ভুল ধারণার শঙ্কা তৈরি হয়েছে। বিষয়গুলোতে নিজেদের দায় স্বীকার করে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বলছেন ইতোমধ্যে রাজনৈতিক কর্মসূচি বাড়াতে পরিকল্পনা করছেন তারা। সরকারের বয়স ৩ মাস, এই সময়ে রাজনৈতিক দল হিসাবে বিএনপির প্রোগ্রাম আসলে কমই ছিল, এটি অস্বীকার করার কোনো উপায় নেই। বারবার যে প্রোপাগান্ডাগুলো বিরোধী পক্ষ থেকে হচ্ছিল সেগুলোর বিষয়ে জনগণকে সম্পৃক্ত করে কর্মসূচি দেওয়ার বিষয়ে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে। এই জন্য উনি তৃণমূলকে এবং পার্টির কমিটি গঠন প্রক্রিয়া এবং আমাদের সকল পর্যায়ের কমিটি যাতে আরও শক্তিশালী হয় এই বিষয়ে উনি গুরুত্ব আরোপ করেছে। তবে কেন্দ্রীয় নেতারা দল ও সরকারকে আলাদাভাবে দেখছেন না। তাদের দাবি জনগণের স্বার্থে কাজ করছে বিএনপি সরকার। এখানে একটা সরকার এবং সরকারি দলের কার্যক্রমকে আলাদাভাবে করা খুব দুরূহ ব্যাপার, কারণ যারা নেতা তারাই হচ্ছেন মন্ত্রী, তারাই হচ্ছেন এমপি। তারপরেও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি প্রথম থেকেই কিন্তু চেষ্টা করছেন যে সরকার এবং দলের কার্যক্রমকে পৃথক রাখার জন্য। সরকার যতই ইতিবাচক কাজগুলো করবে, জনকল্যাণমূলক কাজগুলো করবে, পার্টি সেগুলোকে বলবো জনগণের মধ্যে, তখন জনগণের মধ্যে এটার উপরে একটা আবেগ তৈরি হবে। জনগণ জানছে, আপনাদের কি বলে যে মিডিয়ার মাধ্যমে জানছে, তারপরেও দল যখন বাসায় বাসায় গিয়ে একটা লিফলেট দেয়, বাসায় বাসায় গিয়ে যখন একটা উঠান বৈঠক করে, এর মধ্যে দিয়েও মানুষ অনেক কিছু জানতে পারে। বিশেষজ্ঞরা বলছেন সরকারের পক্ষে মাঠের সমর্থন ধরে রাখার দায়িত্ব দলের। রাজনৈতিক কর্মসূচি কমে গেলে প্রভাব পড়বে আগামী নির্বাচন সহ দীর্ঘমেয়াদী জনসমর্থনে। যারা তার কম্পিটিটর, প্রতিদ্বন্দ্বী, তারা কিন্তু রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এখন বিএনপি রাজনৈতিক কর্মসূচি যদি চালিয়ে না যায় তাহলে কিন্তু অন্যদের তুলনায় সে পিছিয়ে পড়বে। তো বিএনপিকে আগামীতে ক্ষমতায় আসতে হলে তার সমর্থন গোষ্ঠীকে অ্যাক্টিভ রাখতে হবে। সমর্থন গোষ্ঠীকে অ্যাক্টিভ রাখবে সরকার না, সমর্থন গোষ্ঠীকে অ্যাক্টিভ রাখে রাজনৈতিক দল হিসাবে বিএনপি। নিকট অতীতের কিছু উদাহরণ, বিশেষ করে পতিত সরকারের অঙ্গ সংগঠনের কথা মনে করিয়ে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষকরা বলতে চান, সরকার দলের অঙ্গ সংগঠনের গাছারা ভাব শুধুমাত্র দল নয়, সরকারকেও বেকায়দায় ফেলতে পারে। তাতে জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে অঙ্গ সংগঠনের আরও সরব উপস্থিতি দৃশ্যমানের পরামর্শ দিচ্ছে বিশেষজ্ঞরা। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা। রাজধানীর দুটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি বন্ধের দাবি তুলেছেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, অতীতের মতো হল দখল, সিট বাণিজ্য এবং জোর করে দলীয় অনুষ্ঠানে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। বিষয়টির জন্য ছাত্রদলকে দুষছে ছাত্র শিবির, তবে একে ষড়যন্ত্র বলছে ছাত্রদল। মাজহারুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। গেল ৫ মে রাজধানীর তিতুমির কলেজ ও ৯ মে ইডেন মহিলা কলেজে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। হল দখল, সিট বাণিজ্য আর শিক্ষার পরিবেশ ব্যাহত হওয়ার অভিযোগ এনে এমন দাবি করেছেন ঢাকার ২ ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা। ছাত্র শিবির বলছে, ক্যাম্পাসগুলোতে ছাত্রদল আবারও দখল ও ভয়ের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাইছে। সেই আশঙ্কা থেকেই হয়তো ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি উঠেছে। তবে এতে সায় নেই ছাত্র শিবিরের। সিন্ডিকেটের চাঁদাবাজি, খুন, ধর্ষণ সহ ক্যাম্পাস নিয়ন্ত্রণ, সিট বাণিজ্য ইত্যাদি কর্মকাণ্ডের কারণে শিক্ষার্থীদের মধ্যে যে ভয় তৈরি হয়েছে, সেই কারণে এই দাবিটা উঠছে। দাবিটা এখন একটা মিনিমাম লেভেলে আছে। যেসব ক্যাম্পাসে ছাত্রদল যে মাত্রায় ক্রাইম করেছে, ঠিক তেমন মাত্রায় ফিডব্যাকটা আমরা দেখেছি। ছাত্রদল যদি এই মাত্রা আরও বেশি অব্যাহত রাখে, তাইলে
শিক্ষার্থীদের মধ্যে এই দাবির মাত্রাটা আরও বেশি বাড়বে। ছাত্রলীগকেই এখন পুনর্বাসন করা হচ্ছে, তাদের হলগুলো মানে তাদের ইউনিটগুলোতে তাদের সক্রিয় করার ক্ষেত্রে সহযোগিতা করা হচ্ছে। সুতরাং স্টুডেন্টরা তো স্বাভাবিকভাবেই যাদের বিরুদ্ধে এত বড় আন্দোলনটা করলো, রক্ত দিল, এখন আবার তাদের পুনর্বাসন যারা করছে তাদের পলিটিক্স তো টলারেট করার কথা না। সেই জায়গা থেকেই হয়তো স্টুডেন্টরা প্রতিবাদ জানিয়েছে। তো আমরা আমাদের জায়গা থেকে আমরা স্পষ্ট করেছি যে সহনশীল হওয়া উচিত এবং প্রত্যেকটা ক্যাম্পাসে রাজনীতি কতটুকু কিভাবে কি করতে পারবে তার একটা কোড অফ সোশ্যাল কন্ডাক্ট থাকা উচিত। তবে ছাত্রদল বলছে দেশের প্রতিটি আন্দোলনের সঙ্গে ছাত্র রাজনীতির নাম জড়িয়ে আছে, তাই নিষিদ্ধের এমন দাবি পরিকল্পিত ষড়যন্ত্র, যার পেছনে রয়েছে গুপ্ত একটি সংগঠন। এটি যারা নিষিদ্ধ চায় তারা আসলে বাংলাদেশের অস্তিত্বের বিরোধী এবং বাংলাদেশের যে জন্ম হয়েছে তার বিরোধিতাকারী যারা গুপ্ত রাজনীতি করতে অভ্যস্ত। জাতীয়তাবাদী ছাত্রদল মনে করে যে কোনো ক্যাম্পাসে দলীয় ছাত্র রাজনীতি বন্ধ করা এটি কোনোভাবে সমাধান হতে পারে না এবং একই সাথে এটি বাংলাদেশের সংবিধানের মৌলিক অধিকারের পরিপন্থী একটি সিদ্ধান্ত। এখন কথা হচ্ছে কারা আসলে এই মানববন্ধনগুলো করছে। আমরা সুস্পষ্টভাবে বলে দিতে চাই 5 তারিখের পরবর্তী সময়ে যারাই মানববন্ধন করেছে তারা প্রত্যেকে পরবর্তী সময়ে ছাত্র শিবিরের পদে পদায়িত হয়েছে। ছাত্রদল ও শিবির দুই পক্ষই একমত, জুলাইয়ের ধারক সংগঠন দুটির দ্বন্দ্ব প্রকট হলে এর সুবিধা নিতে পারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। কন্টিনিউ করে এই সুযোগে ছাত্রলীগই এম্পাওয়ার হবে, তারাই সুযোগ পাবে, নিশ্চিত ক্যাম্পাসে একটা বাজে পরিবেশ তৈরি হবে। তো সংকট তৈরি করবে, অর্থাৎ ছাত্র সংগঠনগুলো যেগুলো প্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ছিল, বিশেষ করে জুলাই এবং আগস্টে যাদের অবদান ছিল, আমরা মনে করি তাদের মধ্যে একটি অংশীদারিত্ব থাকা উচিত। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। দেখছেন স্টার নিউজ, ফিরছি একটু পরেই। দেখছেন স্টার নিউজ। ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের 2 ঘন্টা কলম বিরতির আহ্বান জানিয়ে ব্যাংকটির বিভিন্ন শাখার সামনে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে মানববন্ধন করছেন গ্রাহকরা। সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখার সামনে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় ব্যাংকটির বর্তমান পরিচালনা পর্ষদ এবং চেয়ারম্যান খুরশিদ আলমের অপসারণ এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানকে পুনর্বহালের দাবি জানানো হয়। কিছু কিছু শাখার কর্মকর্তাদের কলম বিরতির পালনের তথ্য পাওয়া গেলেও ব্যাংকিং লেনদেন স্বাভাবিক দেখা গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো নির্দেশনা না থাকায় কলম বিরতি পালন করা হচ্ছে না বলে জানিয়েছেন ব্যাংকের একাধিক কর্মকর্তা। চলমান পরিস্থিতিতে অনেক গ্রাহক ব্যাংকটিতে থাকা নিজেদের আমানত নিয়ে আতঙ্কগ্রস্ত বলে জানিয়েছেন। ফ্যাসিস্টের দূষর খুরশেদ আলমকে প্রত্যাহার করার দাবিতে আমরা লাগাতার কর্মসূচির অংশ হিসেবে আজকে বাংলাদেশের সকল শাখার সামনে অবস্থান নিয়েছি। সকল ব্যাংকের যারা কর্মকর্তা আছেন, ঊর্ধ্বতন কর্মকর্তা, সবাই আজকে কলম বিরতিতে থাকবেন। রাস্তা থাকে কিভাবে, এবার মিটিং থাকলে কিংবা ভিতরে কি অবস্থা আমরা জানি না, তো বাইরেতে দেখতেছি এগুলো একটা প্যানিং সৃষ্টি করে। মেন সমস্যাটা এখন যা দেখা যায় রাজনৈতিক সমস্যা। বড় বড় জায়গাতে মনোনীত লোক নিয়ে যায়, ঋণ খেলাপি লোকজন নিয়ে যায় বসাইতেছে কেন? এবার জানাবো বাজেট 2026-27 খবর। আসছে বাজেটে কন্টেন্ট ক্রিয়েটর এবং ওপেন মার্কেট প্লেসে ফ্রিল্যান্সিং থেকে আয়ের উপর 7.5% কর বসানোর সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার। অন্যদিকে 15% ক্যাপিটাল গেইন ট্যাক্স বসছে স্বর্ণালংকার বিক্রিতে। বাতিল হচ্ছে সম্পদ করও। বিস্তারিত জানাচ্ছেন মাঝার মাহবুব। আসছে বাজেটে ফেসবুক, ইউটিউবে কন্টেন্ট তৈরির মাধ্যমে ডলার আয় করলে তার থেকে 7.5% কর বসানোর সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার। একই সঙ্গে বিভিন্ন ওয়ার্কপ্লেস বা উন্মুক্ত কর্মক্ষেত্র থেকে আয় করা ফ্রিল্যান্সারদেরও আয়ের ওপর কোনো কর না বসানোর সিদ্ধান্ত আসছে এই বাজেটে। এসব আয়কে রেমিটেন্স হিসেবে বিবেচনা করবে সরকার, তবে কোনো মিডিয়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ক্ষেত্রে এমন সুবিধা প্রযোজ্য হবে না। এছাড়া সম্পদ কর বসানোর সিদ্ধান্ত থেকেও সরকার সরে আসছে বলে রাজস্ব বোর্ড সূত্রে জানা গেছে। পরিবর্তনে বিদ্যমান সারচার্জ ব্যবস্থাই বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া স্থানীয় উৎপাদনকে উৎসাহিত করতে দেশীয় বীজ থেকে ভোজ্য তেল উৎপাদন করলে 10 বছরের জন্য আসতে পারে কর অব্যাহতি। সরকারের একটা ভালো আয়ের উৎস হবে এই সম্পদ কর, এবং এটা একই সঙ্গে এই যে দেশের মানুষের মধ্যে যে একটা সম্পদ বন্টনে বা
একই সঙ্গে যে আয় বন্টনের যে একটা বৈষম্য রয়েছে, তো সেটাও কমাতে কিন্তু সহায়তা করবে। ব্যক্তিগত স্বর্ণালংকার বিক্রির ওপর বসতে পারে 15% ক্যাপিটাল গেইন ট্যাক্স। এতদিন রিটার্নে উল্লেখিত স্বর্ণালংকার বিক্রি করলে তার লভ্যাংশে সাধারণ কর স্ল্যাবের মধ্যেই হিসাব করা হতো। অপরদিকে পরামর্শক বা সম্মানী ভাতা, মিটিং ফি বা প্রশিক্ষকের সম্মানীর ওপর বিদ্যমান 10% উৎসে কর বাড়িয়ে 20% করা হতে পারে। অনেক সময় যে যারা একেবারে যে সাধারণ নিম্ন মধ্যবিত্ত এই সমস্ত নারীদের স্বর্ণালংকার থাকে, তো সেটা যদি তারা বিক্রি করে কিছুটা হয়তো অন্য কোনো সম্পদ বা কোনো বিনিয়োগে এটাকে ব্যবহার করতে চান, তাহলে সেই ক্ষেত্রে এই নারীর যে এক ধরনের অর্থনৈতিক ক্ষমতায়ন হয়, তো সেটার পথ কিন্তু কিছুটা সংকুচিত হবে। যারা আসলে প্রশিক্ষক, তারাও তখন কিন্তু কিছুটা নিরুৎসাহিত হবেন এই প্রশিক্ষণ দিতে। তো সুতরাং ভালো মানের প্রশিক্ষক পাওয়া তখন কিছুটা কঠিন হবে। আসছে বাজেটে 6,95,000 কোটি টাকা রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে পারে সরকার, যার মধ্যে এনবিআরকেই নির্ধারণ করে দেওয়া হতে পারে 6,04,000 কোটি টাকা। মধ্যবিত্তের উপর না চাপিয়ে বরং ধনীদের কাছ থেকে আরও বেশি কর আহরণের পরামর্শ বিশেষজ্ঞদের। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা। সরকারের উন্নয়ন মানেই যেন ভবন নির্মাণের উৎসব, অথচ নির্মাণের পর অনেক ভবন পড়ে থাকছে পরিত্যক্ত অবস্থায়। সংকট মোকাবিলায় জরুরি ভিত্তিতে তৈরি ভবনের চিত্র একই রকম। এতে জনগণ সেবা না পেলেও ভবন নির্মাণে সর্বোচ্চ ব্যয়ের প্রবণতা থেকে বের হতে পারছে না সরকার। নতুন এডিপিতেও ব্যয়ের শীর্ষে থাকছে ভবন নির্মাণ। বিস্তারিত জানাচ্ছেন মাহবুল ইসলাম। হাসপাতালের শিশু ওয়ার্ডে প্রতি বেডে একজন শিশু সেবা নেওয়ার কথা থাকলেও নিচ্ছে 2 থেকে 4 জন। মিলছে না চাহিদা অনুযায়ী ঔষধ, যত্ন কিংবা স্বাস্থ্যসম্মত পরিবেশ। চিত্রটি রংপুরের 1000 শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের। এখানে শিশু শয্যা মাত্র 70টি, অথচ প্রতিদিন রোগী থাকে 2 শতাধিক। পাশেই 31 কোটি টাকা ব্যয়ে নির্মিত 100 শয্যার হাসপাতাল 6 বছর ধরে পরিত্যক্ত। এই চিত্র শুধু রংপুরেই নয়, বিভাগীয় শহরগুলোতে 100 শয্যা করে শিশু হাসপাতাল হলেও তার একটিও চালু হয়নি। একটা বেডে যদি 3-4টা বাচ্চা থাকে, তো এইভাবে কি থাকা সম্ভব? কিন্তু আমাদের বাচ্চাদের এমন সমস্যা হচ্ছে, আমাদেরকে থাকতেই হচ্ছে। নোংরা পরিবেশ, যেখানে দুজনে আলাদা করে চিকিৎসা হলে আমরা ভালো বেটার মনে করতাম আর কি। এই যখন চিত্র, তখন নতুন অর্থ বছরের জন্য নেয়া উন্নয়ন পরিকল্পনার সিংহভাগ অর্থ বরাদ্দ রাখা হচ্ছে শুধু ভবন নির্মাণে। অথচ দেশ জুড়ে পর্যাপ্ত অবকাঠামো নির্মাণ হলেও তার কার্যকর ব্যবহার নিশ্চিত হচ্ছে না। নতুন অর্থ বছরে এডিপির আওতায় 1121টি প্রকল্পে বরাদ্দ 1,90,000 কোটি টাকা, যেখানে ভবন নির্মাণেই ব্যয় 43,000 কোটি টাকা। এর বাইরে যে বিশাল অঙ্কের থোক বরাদ্দ রাখা হয়েছে, সেখানেও অবকাঠামো ব্যয় শীর্ষে রাখার সম্ভাবনা আছে। বিশেষজ্ঞরা বলছেন, সরকার পরিবর্তন হলেও ব্যবস্থায় কোনো পরিবর্তন আসেনি। এ কারণে পুরনো আঙ্গিকেই নেওয়া হচ্ছে প্রকল্প, যেখানে উন্নয়ন মানেই অবকাঠামোকে বিবেচনা করা হয়। জেনে শুনে বিষ করেছি পান, তো সুতরাং তারা জেনে শুনেই তো আবার নতুন ভবন নির্মাণের প্রকল্প নিচ্ছে। একটা কমিটি গঠন করে পর্যালোচনা করে দেখা দরকার যে পরিমাণের ইনফ্রাস্ট্রাকচার ইতিমধ্যে স্বাস্থ্য খাতে করা হয়েছে, সেইগুলির কত পার্সেন্ট অ্যাকচুয়ালি এখন কাজে লাগছে, এইগুলিকে কিভাবে সর্বোচ্চ কাজে লাগানো যায়, এইটার পিছনে সময় ব্যয় করা উচিত। নতুন অর্থ বছরের জন্য মোট 3,08,000 কোটি টাকার এডিপি অনুমোদন দিয়েছে সরকার, যেখানে থোক বরাদ্দ 1 লাখ কোটি টাকারও বেশি। মাহবুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আন্দোলনে নেমেছেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আমির মাহবুব। আমির, দাবি আদায়ের শিক্ষার্থীরা কি বলছেন এবং ক্লাস বন্ধ রেখেছেন কিনা, কতদিন চলবে এই আন্দোলন, বিস্তারিত জানাবেন। ইমা, আপনাকে যদি বলি যে দেখুন, আজকে সকাল থেকে এই সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছেন, তাদের একটি দাবি হচ্ছে, তাদের প্রাণের দাবি। তারা বলছেন যে তাদের স্থায়ী ক্যাম্পাসের এই দাবিতে সকাল থেকে তারা ক্লাস পরীক্ষা বর্জন করে এখানে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করছেন। এবং এখানে আমরা ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি আছেন, ডক্টর অধ্যাপক নিজামুদ্দিন। তিনি এসে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সাথে কথা বলছেন এবং তিনি বিভিন্ন ধরনের আশ্বাস দেওয়ার চেষ্টা
করছেন, কিন্তু শিক্ষার্থীদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে ইতিপূর্বেও তাদেরকে বিভিন্ন ধরনের আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু প্রকৃত অর্থে তাদের কোনো কাজই হয়নি। এবং তারা বলছেন যে তাদের যে সমসাময়িক যে বিশ্ববিদ্যালয়গুলোতে আছে সেগুলোতে স্বাভাবিক কার্যক্রম চললেও কোনো কোনো জায়গায় স্থায়ী ক্যাম্পাস হলেও এখন পর্যন্ত সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের স্থায়ী ক্যাম্পাস তারা পাচ্ছেন না। তারা সুনামগঞ্জের শান্তিগঞ্জ এলাকায় যে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেখানে তারা পার্ট হয়ে তারা ক্লাস করতে হচ্ছে, এবং এটি তাদের দীর্ঘদিনের দাবি। 2020 সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার্থীরা কিন্তু তাদের যে দাবি রয়েছে, তাদের প্রাণের দাবি, তারা বলছেন যে ভার্সিটির ক্যাম্পাস ভার্সিটির প্রাণ, স্থায়ী ক্যাম্পাসের সুবিধা। এবং শিক্ষার্থীদের সাথে আসলে ভিসি এখানে যিনি আছেন তিনি বোঝানোর চেষ্টা করছেন যে আসলে তাদের যে দাবি আছে সেটিতে তিনি উচ্চ পর্যায়ে কথা বলবেন। বিশ্ববিদ্যালয়ের ভিসি যিনি আছেন অধ্যাপক ডক্টর নিজামুদ্দিন, তিনি বলছেন যে এখানকার যিনি সংসদ সদস্য আছেন এম কয়সর আহমেদ, তার সাথেও তিনি কথা বলেছেন, এবং কথা বলে তিনি যেটি বলছেন যে দ্রুততম সময়ের মধ্যে কিভাবে সেই বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নিয়ে আসা যায় সেটি নিয়ে তারা কাজ করছেন। যদি বলি যে আসলে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু শিক্ষার্থীরা এখানে কর্মসূচি পালন করছেন এবং তাদের যে দাবি আছে সেই দাবি তারা তুলে ধরছেন। এবং তারা বলছেন তাদের বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস না হওয়া পর্যন্ত, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থায়ী ক্যাম্পাস না হওয়া পর্যন্ত তারা তাদের এই আন্দোলন অব্যাহত রাখবে, এমনটি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছে। তবে বিসি এসে কথা বলছেন, হয়তো আমরা পরবর্তীতে জানতে পারবো যে এখানে আসলে শিক্ষার্থীরা তাদের পরবর্তী কি পদক্ষেপ নিচ্ছে। ইমা, এই ছিল সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। আমির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভ্যাপসা গরমের মধ্যে স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস। ঢাকা সহ আশপাশের এলাকায় বিকেল থেকে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন তারা। এছাড়া আগামী 7 দিন দেশের বেশিরভাগ অঞ্চলে এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলেও আভাস দেওয়া হয়েছে। আবহাওয়াবিদেরা বলছেন কিছুটা দেরিতে হলেও দেশে প্রবেশ করেছে মৌসুমি বায়ু। এরই মধ্যে কিছু অঞ্চলে এর প্রভাব পড়তে শুরু করেছে। যেসব এলাকায় মৌসুমি বায়ু সক্রিয় সেখানে তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে সার্বিক তাপমাত্রায় বড় পরিবর্তনের সুযোগ দেখছেন না আবহাওয়াবিদরা। তারা বলছেন জুনের শেষ দিকে দেশের নানা অঞ্চলের উপর দিয়ে বয়ে যেতে পারে মৃদু তাপপ্রবাহ। চট্টগ্রাম, বরিশাল, সিলেট এইসব জায়গাতে মৌসুমী বায়ু গতকালকে আপনার প্রবেশ করেছে। সেক্ষেত্রে এইসব জায়গাতে বৃষ্টির সম্ভাবনা অনেকটা বেড়ে গেছে। আর বাদ বাকি জায়গা যেটা আছে 3 থেকে 4 দিনের ভিতরে সারা বাংলাদেশে মৌসুমী বিস্তার লাভ করবে। আজকে বৃষ্টির সম্ভাবনা আছে। ইতিমধ্যে বিশেষ করে আপনার সাগরের দিকে বৃষ্টি হচ্ছে, কনভেকশন আছে। এই জন্য আমরা সমুদ্রের 4টা পোর্টকে আমরা 3 নম্বর স্থানীয় সতর্ক সঙ্গে দেখে যেতে বলেছি। দেখছেন স্টার নিউজ, ফিরছি একটু পরেই। দেখছেন স্টার নিউজ। ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী ঢাকা সহ দেশের বেশ কয়েকটি জেলা। গত রাতে 11টা 38 মিনিটের দিকে ভূকম্পন অনুভূত হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ এবং গবেষণার তথ্য অনুযায়ী ভুটানের পুনাখার 5 কিলোমিটার দূরে এই ভূমিকম্পের উৎপত্তি। রিক্টার স্কেলে এর মাত্রা 5.3। ভূমিকম্পের কম্পন ভুটান, বাংলাদেশের পাশাপাশি ভারত এবং চীনেও অনুভূত হয়েছে। এদিকে ফিলিপাইনে 7.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে প্রাণ গেছে অন্তত 3 জনের। ক্ষতিগ্রস্ত 37টি ভবন, এর বেশিরভাগই বাণিজ্যিক স্থাপনা। এ ঘটনায় এশিয়া উপকূল জুড়েই জারি করা হয়েছে সুনামি সতর্কতা। ভূমিকম্পের পর সৃষ্ট সুনামির ঢেউ আছড়ে পড়ছে মিন্দানাওয়ের অন্তত 6টি এলাকায়। সরকারি তথ্য অনুযায়ী স্থানীয় সময় সকাল 7:42 থেকে 8:45-এর মধ্যে দক্ষিণ উপকূলীয় এলাকাগুলোতে সুনামির ঢেউ আছড়ে পড়ে। রেকর্ডকৃত সর্বোচ্চ ঢেউর উচ্চতা ছিল প্রায় 4 ফুট। ভূমিকম্পের পর সকাল 11টা পর্যন্ত 138টি আফটার শক রেকর্ড করা হয়েছে, যেগুলোর মাত্রা ছিল 1.3 থেকে 6.7-এর মধ্যে। ভূমিকম্পের প্রভাব শুধু ফিলিপাইনে সীমাবদ্ধ থাকেনি। সুনামির ঢেউ রেকর্ড করা হয়েছে পালাও এবং ইন্দোনেশিয়ার বিভিন্ন উপকূলে। এদিকে জাপানের ওকিনাওয়া সহ দক্ষিণাঞ্চলের উপকূলে 1 মিটার পর্যন্ত সুনামির সতর্কতা জারি করা হয়েছে। যুদ্ধ শুরুর 100 দিনের মাথায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির দাবি, লেবাননে ইসরায়েলি হামলার জবাবেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তবে ইসরায়েল জানিয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে সব ক্ষেপণাস্ত্র আঘাত হানার আগেই
আকাশে ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে তারা দাবি করেছে ইরানের মধ্য এবং পশ্চিমাঞ্চলের সামরিক লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাতের। হামলার পরপরই নিরাপত্তাজনিত কারণে ইসরায়েল জুড়ে স্কুল সহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পাশাপাশি নাগরিকদের বাড়িঘর ছেড়ে সেফ হোম এবং আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। এদিকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানে পাল্টা হামলা না চালাতে নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানকে আলোচনায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন তিনি। যদিও ট্রাম্পের আহ্বানে সাড়া দেননি নেতানিয়াহু। তার সামরিক বাহিনী ইরানে চালিয়েছে হামলা। অন্যদিকে সম্ভাব্য ইসরায়েলি হামলার আশঙ্কায় তেহরান বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে ইরান। আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইরাক এবং সিরিয়া। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যুদ্ধবিরতির ৬০তম দিনের মাথায় ফের উত্তপ্ত হল মধ্যপ্রাচ্য। এই ছিল স্টার নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।